.com with Russell. ঈদ মুবারক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে আর সকল লিসনারদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি তানভীর তুষার, ভূত.com-এর একজন মডারেটর। অনেক দিন আমি ঘটনা না পাঠানোর জন্য দুঃখিত। আশা করি আবার নিয়মিত ঘটনা পাঠাতে পারবো ইনশাল্লাহ। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। শীত আমার সবচেয়ে পছন্দের ঋতু, তাই সময় সুযোগ হলেই ছুটে যাই গ্রামের বাড়িতে। দেশের বাড়ি উত্তরবঙ্গে হওয়ায় শীতের আমেজটা আমার কাছে অন্যরকম এক ভালো লাগা। প্রতি বছরের মতো নিয়ম করে কয়েক মাস আগে শীতের ছুটি কাটাতে আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই। শীতের রাতে, নির্জন রাতে টং দোকানে বসে চা যেন এক অমৃত স্বাদ। এই লোভ সামলানো আমার কাজ নয়, তাই প্রতি রাতেই প্রচণ্ড শীতে হালকা বাতাসে টং দোকানে বসে চায়ের কাপে চুমুক দেবার নেশা আমার বরাবরের। এমনি এক রাতে এক টং দোকানে বসে চা খাচ্ছি। দোকানের সামনে আমি একা বসে আছি। দোকানে বসে আমার কাছে শহুরে জীবনের নানা রকমের প্রশ্ন হাজির করেছে। এরই মাঝে দেখলাম এক লোক 50 থেকে 55 বছর হবে বয়স, এসে আমার পাশে বসলেন। একটা সাদা চাদর দিয়ে পুরো শরীর ঢাকা, মাথায় মাফলার দিয়ে কান বাঁধা, পরনে লুঙ্গি আর পায়ে মোটা মোজা পরা, সাথে বার্মিজ শু। দেখে মনে হলো ঠান্ডাটা যতটা পারেন নিবারণ করছেন তিনি। তারপরেও এই ঠান্ডায় তার হাত পা কাঁপছে। তিনি আমার পাশে বসেই দোকানদারকে বললেন, আমাকে আদা লেবু দিয়ে একটা চা দাও দেখি, চিনি একটু বেশি দিও। স্বভাবতই আমার আর দোকানদারের কথার ইতি ঘটল। আমি চায়ের বিল দিয়ে বাসায় আসার জন্য উঠতে যাব, ঠিক এমন সময় দোকানদার সেই চাদরে ঢাকা লোকটিকে বলল, এই জায়গায় বসে থেকে কদিন ধরে দেখি ওই ধানের জমির পাশে পুরাতন কদম গাছ থেকে একটা বড় আগুনের গোলা প্রায় দিন বড় ভিটার কাছে যায়, এরপরে গাব গাছটার ওপরে পড়ে মিলিয়ে যায়। আমি থমকে দাঁড়ালাম, ঘুরে কিছু জিজ্ঞাসা করতে যাব। এরই মাঝে পাশে বসে থাকা লোকটা বলল, আরে মিয়া, এই আগুনের গোলা দেখে ভয় পাও নাকি? বলেই হো হো করে হেসে উঠল। এরপরে আমার দিকে তাকিয়ে বললেন, এই ভয় নিয়ে আমি 21টা বছর কাটিয়েছি। ধপ করে বসে পড়লাম। দোকানদারকে আরও এক কাপ কড়া লিকারের চা দিতে বললাম। দোকানদারের দিকে তাকিয়ে বললাম, এই শীতের রাতে চায়ের সাথে আপনার ঘটনাটা শোনা যাক। তিনি কিছুটা শব্দ করেই হেসে আমার দিকে তাকিয়ে বললেন, এই ঠান্ডায় হাতে সময় আছে তো ঘটনা শোনার? আমি বললাম, আপনি শুরু করেন, জমে যাওয়ার ঠান্ডা রাতের সাথে আদা চা আছেই তো। সবাই হেসে উঠল আর তিনি শুরু করলেন তার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। তার নাম সুমন। তার জন্মের পরে থেকেই তিনি নানির বাড়িতে থেকেছেন। তার নিজের যে বাড়ি ছিল না তেমন না, তার দাদার বাড়ি ছিল, বাবা মা কাজিন চাচা সবাই ছিল, শুধু সেই পরিবারে ছিলেন না তিনি। কোনো এক অজানা কারণে তিনি বুদ্ধি হওয়ার পর থেকে নানির বাড়িতেই বেড়ে ওঠেন। তিনি একা ছিলেন, তার আর কোনো ভাই বোন ছিল না। তারপরেও তিনি কেন তার নিজের বাড়িতে যেতে পারলেন না, এই বিষয়টা বুঝে উঠতে পারেননি। কদিন পর পর তার বাবা মা আসতো, তার সাথে দেখা করতে থাকতো। ঈদে তার মা এই বাড়িতে এসে তার সাথে ঈদ করত। শুধু মাকে বাড়ি কেন যেতে পারি না এই কথা বললেই মায়ের মুখটা মলিন হয়ে যেত। এভাবে কেটে গেল কয়েক বছর। তিনিও আর এই ব্যাপারটা জানার জন্য কাউকে জোর করতেন না, এক প্রকার অভ্যস্ত হয়ে গেলেন। এরপরে তিনি চলে আসলেন ঢাকায়, ফার্মগেটে একটা মেসে থাকা শুরু করলেন। সেই সময় একটা প্রিন্ট মিডিয়ায় কাজ শুরু করে দিলেন তিনি। এখানে আসার কিছুদিন পরে তিনি অদ্ভুত কিছু স্বপ্ন দেখা শুরু করলেন। হঠাৎ একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন একটা ছোট্ট ফুটফুটে মেয়ে একটা মেঠো রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতের ইশারায় তাকে ডাকছে, কিন্তু তিনি কাছে গেলেই ঘুমটা ভেঙে যাচ্ছে। এই এক স্বপ্ন 7 দিন দেখেছেন তিনি। মেয়েটা কি কিছু বলতে চায়, কেন ডাকে এভাবে? এই প্রশ্নের উত্তর তাকে তাড়িয়ে বেড়ায় সব সময়।
এরপরে আবার কিছুদিন আর কোনো স্বপ্ন দেখেননি তিনি। একদিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা কালো সাপ মাঝারি আকারের হবে, তার থেকে একটু দূরে তার একটা ফনা তুলে আছে, ফোঁস ফোঁস শব্দ করছে, কিন্তু সাপটা তার কাছে আসছে না। এভাবে 3 দিন আবার একই স্বপ্ন দেখার পরে আবার কিছুদিন পরে স্বপ্ন দেখা বন্ধ। স্বপ্ন আবার শুরু হলো। তখন তিনি দেখলেন প্রথম দেখা সেই ছোট মেয়েটাকে সেই সাপটা পেঁচিয়ে ধরে আছে। মেয়েটা করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, আর সাপ মেয়েটার গলা পেঁচিয়ে এক টান দিয়ে রাস্তায় ফেলে দেয়। মেয়েটা চিৎকার করে ওঠে। তিনি অনেক চেষ্টা করেও মেয়েটার কাছে যেতে পারছেন না। এক লাফে বিছানায় উঠে বসেন তিনি। শরীরে প্রচণ্ড ঘাম, তিনি ঘেমে গেছেন। পাশে রাখা জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে খেয়ে ফেললেন তিনি। তখনও প্রায় মধ্যরাত, চারিদিকে ঘন কালো অন্ধকার। বাকি রাতটুকু আর ঘুমোতে পারলেন না তিনি। এভাবে কয়েক রাত ভাঙা ভাঙা আরও অনেক স্বপ্ন দেখেন তিনি, কিন্তু এর সঠিক কোনো ব্যাখ্যা না পেয়ে একসময় তার কাছে এই স্বপ্নের ব্যাপারগুলো স্বাভাবিক হয়ে যায়। এভাবে চলে গেল আরও 2 বছর। তখন সময় 1992 কি 93 সাল। তার বয়স তখন 21 বছর। একদিন তার মেসে তার এক কাজিন এসে হাজির হলো। অনেক দিন পরে কাজিনকে দেখে খুশি হলেন তিনি। তার কাজিন তাকে জানালো সেও পাশের একটা দোকানে চাকরি নিয়েছে এবং সেখানেই থাকবে। এখন থেকে মাঝে মাঝে দেখা হবে, তবে সে এসেছে তাকে একটা খুশির খবর দিতে। তিনি অধিক আগ্রহ নিয়ে কাজিনকে বললেন, কি সেই খুশির খবর? তার কাজিন বলল, চাচি মানে তোমার মা তোমাকে এবার তোমার দাদার বাড়িতে যেতে বলেছেন। কথাটা শুনে তিনি যেন চিন্তা শক্তি হারিয়ে ফেললেন। তিনি কি ঠিক শুনছেন? কিছুটা অবাক হয়ে তিনি তার কাজিনকে বললেন, তুই কি মজা করছিস আমার সাথে? তার কাজিন হেসে বলল, আরে না, তুমি এবার তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে যাও। জন্মের পর তো আর নিজের বাড়িটা দেখনি। এরপরে সবার সম্পর্কে আরও কিছু কথাবার্তা হয়ে তার কাজিন বিদায় নিয়ে চলে গেল। তিনি ভাবতে লাগলেন, এতদিন পরে আমি বাড়ি যেতে পারবো, এটা কেন? এতদিন তাহলে কেন পারলাম না? এসব চিন্তা করে কয়েকদিন কেটে গেল। তার বাড়ি যাওয়ার খুশিতে এসব চিন্তা তিনি ভুলে গেলেন। অফিস থেকে 7 দিনের ছুটি নিলেন। রাতে ঢাকার ট্রেন ছেড়ে যাবে। মেসে এসে সব রেডি করে তিনি বেরিয়ে পড়লেন। রাত তখন 8টা পার হয়ে গেছে। মেস থেকে বের হয়ে গলির পথ ধরেছেন। আজ তার বেজায় খুশি। কত বছর পর তিনি ফিরে যাচ্ছেন নিজের বাড়িতে। আজ গলিটা কেমন নির্জন হয়ে আছে। মোড়ের মুখে কয়েকটা কুকুর জটলা করে দাঁড়িয়ে আছে। তিনি পাশ কাটিয়ে এই ব্যস্ততার নগর ছেড়ে চলে যাচ্ছেন। স্টেশনে গিয়ে সোজা টিকিট কাটতে চলে গেলেন। টিকিট কাটার সময় আজ তার সেই পরিচিত স্টেশনের নাম তিনি বললেন না। তিনি যে স্টেশনে নিয়মিত যাতায়াত করেন তার আরও 3 স্টেশন পরে তার নিজের বাড়ি। শুধু এটুকুই জানেন তিনি। আর যেহেতু সে সময়ের যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, তাই তিনি কবে বাড়ি যাবেন এই খবর গ্রামে বলে দিতেও পারেননি। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে এসে বসে পড়লেন তিনি ট্রেনের অপেক্ষায়। বসে বসে ভাবলেন, বাড়িতে তো জানে না আমি আসব, গিয়ে সবাইকে একদম চমকে দেয়া যাবে। মনে করতেই মুখে একটা আনন্দের হাসি ফুটে উঠল তার। তিনি কাজিনের কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়েছেন। স্টেশন থেকে নেমেই গেটের বাইরে নাকি অনেক গরু গাড়ি পাওয়া যায়। তার বাড়ির নাম বললেই সেখানে নিয়ে যাবে। আর কোনো চিন্তা নেই, ট্রেন আসলেই উঠে পড়বেন তিনি। কিছুটা লেট করে সেদিন ট্রেন আসলো। ভেতরে যেয়ে দেখলেন আজ ট্রেন বেশ ফাঁকা, তেমন কোনো লোক নেই। তিনি সহ মাত্র জনাবিশেক লোক এই পুরো বগিতে। সবাই যার যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তিনি মাঝামাঝি জায়গায় গিয়ে জানালার পাশের একটা সিটে বসে পড়লেন। ট্রেন ছেড়ে দিল সেই পরিচিত হুইসেল দিয়ে। এতগুলো বছর পরে তাকে দেখে তার গ্রামের মানুষের কি মনে হবে, এসব এলোমেলো চিন্তা করছেন তিনি। এদিকে ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। শহর পার করে ট্রেন ফসলি জমির মাঝ দিয়ে পাতানো রেল লাইন দিয়ে ছুটে চলেছে। জানালা দিয়ে তাকিয়ে দেখলেন বাইরে সুন্দর একটা চাঁদ উঠেছে আজ, কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন, তাই চাঁদের আলোকে একটু পরপর ঢেকে দিয়েছে বাইরের অন্ধকার। ট্রেনটা এর মাঝে কয়েকটা স্টপেজে থেমেছে। বাইরে একটানা দৃশ্যগুলো এমন চলন্ত অবস্থা দেখে আর ট্রেনের ঝাঁকুনিতে তার ঘুম চলে আসলো। কতক্ষণ চোখ লেগে এসেছিল তিনি তা জানেন না। ট্রেন ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে একটা স্টেশনে এসে দাঁড়ালো। সেই শব্দেই বোধহয় তার ঝিমুনিটা কেটে গেল। তিনি চোখ মেলে বাইরে তাকিয়ে দেখলেন একটা স্টেশনের প্ল্যাটফর্মে এসে গাড়িটা থামলো। স্টেশনে জনমানব নেই বললেই চলে। জানালা থেকে মাথা বের করে দেখলেন কেউ ট্রেন থেকে নামলো না স্টেশনে। ট্রেন আবার চলতে শুরু করলো। তিনি একটু পরে এপাশ ফিরে তাকাতেই দেখলেন এক লোক শুয়ে আছে তার থেকে 2 সিট সামনে। এই লোককে তিনি আগে কখনো দেখেননি। কোন স্টেশন থেকে উঠল লোকটা আগে তো দেখেননি। হঠাৎ এমন করে দেখলেন তিনি একটা
কালো চাদর দিয়ে শরীরটা ঢাকা। রেলগাড়ির লাল টিমটিমে আলোয় লোকটাকে কেমন যেন আলাদা মনে হচ্ছিল এই পরিবেশে। লোকটা তার থেকে উল্টো পাশ ফিরে শুয়ে থাকার কারণে তিনি ভালো করে তার মুখটা দেখতে পেলেন না। এভাবে কিছুক্ষণ চলার পরে তিনি খেয়াল করলেন লোকটা উঠে বসেছে। তিনি লোকটার দিকে তাকাতেই দুজনার চোখাচোখি হলো। লোকটা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এবার তিনি খেয়াল করলেন লোকটার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ হবে। লোকটার গালে কাটা দাগ, কপালে ভাঁজ দেখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যায়। তিনি চোখ নামিয়ে আবার বাইরে তাকিয়ে আনমনে দেখতে লাগলেন। এতক্ষণে আকাশ পরিষ্কার হয়েছে অনেকটা। আবার কখন তিনি ঘুমিয়ে গেছেন খেয়াল নেই। একটু হইচয়ে ঘুমটা ভেঙে গেল। বাইরে তাকিয়ে দেখেন ট্রেন স্টেশনে থেমেছে। বাইরের লোকজন তাদের মালপত্র নামাচ্ছেন। তিনি দেখলেন তার গন্তব্য স্টেশনের পরের স্টেশন। তিনি ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য চেষ্টা করলেন এক প্রকার জোর করেই। সামনে তাকিয়ে দেখলেন বেঞ্চ ফাঁকা, লোকটি সেখানে নেই। ভাবলেন ঘুমের সময় হয়তো ট্রেন কোনো স্টেশনে থেমেছে এবং নেমে গেছেন বৃদ্ধ। এদিকে ট্রেন আবার চলতে শুরু করেছে। তিনি ব্যাগ হাতে নিয়ে নামার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। একটু পরেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ট্রেন থেমে গেল। তিনি ট্রেন থেকে স্টেশনে নেমে দাঁড়ালেন। তারপর তার সাথে স্টেশনে যেন আরও ১০-১২ জন লোক নেমেছিল। এক মুহূর্তে সব যেন হন্তদন্ত হয়ে স্টেশন চত্বর থেকে হাওয়া হয়ে গেল। ট্রেনটা হুইসেল দিয়ে ছেড়ে দিল। এতক্ষণে দেখলেন স্টেশন একদম ফাঁকা। দুইটা কুলি চাদর মোড়া দিয়ে শুয়ে আছে দুইটা বেঞ্চিতে। তিনি স্টেশনের গেট দিয়ে বাইরে বের হলেন। দেখলেন মেঠো একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। একটা লোক গরুর গাড়ি নিয়ে বসে আছে। লোকটা তাকে দেখেই দৌড়ে আসলো। লোকটা তার কাছে এসে বলল, সেই কতদিন থেকে আপনার জন্য এখানে বসে আছি, অপেক্ষা করছি আপনার জন্য, কবে আসবেন আপনি? সুমন এই কথা শুনে বেশ অবাক হয়ে লোকটার দিকে তাকাতেই আরো বেশি অবাক হয়ে গেল। আরে, এটা সেই লোক যাকে আমি ট্রেনে শুয়ে থাকতে দেখেছিলাম। লোকটা তো হঠাৎ মাঝপথে কই যেন নেমে গেল। তাহলে তিনি আবার গরুর গাড়ি নিয়ে এখানে এলেন কি করে? তিনি লোকটার দিকে তাকিয়ে কিছু বলতে যাবেন, এর মাঝেই লোকটা বলে উঠল, তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, দেখছেন না কত সুন্দর চাঁদের আলো আজ। এই আলোতে এই পথে গ্রামে যেতে অনেক ভালো লাগবে। আশেপাশের লোকজন আর গাড়ি না থাকায় তিনি গরুর গাড়িতে উঠে বসলেন। তার গ্রামের নাম বলতে যাবেন লোকটাকে, ঠিক তখনই লোকটা বলল, আমি চিনি আপনার বাড়ি, আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি। সুমনেতে আরো অবাক, তার গ্রামের কেউ তাকে চেনে না, আর এই লোক তাকে চিনল কি করে? আর তার চেয়ে বড় কথা, তিনি মনে মনে কি ভাবছেন তা এই লোক বুঝতে পারছে কি করে? লোকটা তার দিকে তাকিয়ে বলল, এত চিন্তার কিছু নেই, অনেক উত্তর এখনো অজানা, আস্তে আস্তে সব জানতে পারবেন। এদিকে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। দূরে কিছু বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর মাঝে মাটির রাস্তা দিয়ে হেলে দুলে চলছে তাদের গরুর গাড়ি। পাশের জঙ্গল থেকে করুণ সুরে একটা পেঁচা ডেকে উঠল। এই ডাক যেন ভয়ে রক্ত হিম করে দেয়। নীরবতা ভেঙে লোকটা বলল, এতগুলো বছর পরে নিজের বাড়িতে এসে কেমন লাগছে? ব্যাগে মায়ের জন্য শাড়িটা আছে, শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আর কিছু ভাবতেই পারছে না সুমন। ব্যাগে মায়ের জন্য কেনা শাড়ি, এটা তিনি ছাড়া আর গ্রামের কেউ জানে না। গতকাল কিনেছিল, আর ব্যাগে যে তা আছে এটা লোকটা জানলো কি করে? লোকটা তাকে বলল, শক্ত করে ধরে বসুন। তিনি শক্ত করে ধরে বসতেই একটা হ্যাঁচকা টান অনুভব করলো। খেয়াল করে দেখলো গরুর গাড়ি মনে হচ্ছে এখন ঘোড়ার গাড়ির বেগে যাচ্ছে। কিছুক্ষণ আগেও ক্যাঁচ ক্যাঁচ করে কাঠের চাকা এই গরুর গাড়ি টানতেই পারছিল না, এখন তা মনে হচ্ছে ভেসে যাচ্ছে রাস্তার ওপর দিয়ে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসছে তার। কতক্ষণ এভাবে ছিলেন খেয়াল নেই। যখন তিনি সম্বিত ফিরে পেলেন তখন তিনি দেখেন একটা বাড়ির উঠোনের পাশের কাঁচা রাস্তায় দাঁড়িয়ে তিনি। চারিদিকে ভোরের আলো ফুটেছে, ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন তিনি। ঠিক এমন সময় তার মা একটা ঝাড়ু হাতে নিয়ে বেরিয়ে আসলেন বাড়ি থেকে। এসে হঠাৎ ছেলেকে দেখে এমনভাবে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন, তিনিও আর রাতের কথা নিয়ে কিছু বললেন না কাউকে। এভাবে কেটে যায় কয়েকদিন। সবকিছু ঠিকই চলছিল। হঠাৎ এক রাতে তিনি স্বপ্ন দেখেন। ঢাকায় স্বপ্নে দেখে সেই ছোট মেয়েটা তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটা তার হাতের ইশারায় তাকে ডাকছে। এই অবস্থায় ঘুম ভেঙে যায়। খেয়াল করে দেখেন রুমের দরজায় কেউ টোকা দিল। তিনি উঠে বসেন, সাথে আবার সেই টোকা। বেশ অবাক হয়ে তিনি দরজার কাছে গেলেন, কিন্তু আর কোনো শব্দ নেই।
তিনি দরজা খুলে বাইরে বের হলেন। চারিদিকে চাঁদের আলো, বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। হঠাৎ তার চোখ যায় রাস্তার দিকে। তাকাতেই দেখেন একটা ছোট্ট মেয়ের অবয়ব দেখা যাচ্ছে রাস্তায়। এগিয়ে যেতেই দেখেন, আরে এটা তো সেই স্বপ্নে দেখা ছোট্ট মেয়েটা। তখনও তাকে হাতের ইশারায় ডাকছে। তিনি দৌড়ে গেলেন মেয়েটার কাছে। মেয়েটাও যেন আরো পিছিয়ে যাচ্ছে, এই দূরত্বটা যেন কমছেই না। কিন্তু মেয়েটা তাকে হাতের ইশারায় ডেকেই চলছে। তিনি ভাবছেন হয়তো এবারও তিনি স্বপ্ন দেখছেন। নিজের হাতে একটা চিমটি কাটলেন জোরে, বেশ ব্যথা পেলেন। না, এটা তো স্বপ্ন নয়, তাহলে কি দেখছি আমি? তিনি অনেকটা ভয় পেলেন, কিন্তু এই রহস্যের নেশা তাকে পেয়ে বসেছে। এতদিন ধরে সেই জিনিস দেখে তিনি ক্লান্ত, আর তার জানতেই হবে এর রহস্য। মেয়েটা যেন চাঁদের আলোয় ভেসে চলে রাস্তা দিয়ে। তিনিও দ্রুত ছুটে চলেছেন মেয়েটার দিকে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, রাতের নিশাচর পাখির কুঞ্জন সব উপেক্ষা করে ছুটে চলেছেন তিনি। তার বাড়ির পাশের এক বিশাল পুকুরের পাড়ে এসে থেমে গেল মেয়েটা। পুকুরের পাশে কোনো বাড়ি নেই, এটা একটু আলাদা তাদের বাড়ি থেকে। চারপাশে তাল খেজুর গাছ দিয়ে ভরা। এক পাশের কোনো এক বিশাল কাঁঠাল গাছ, তার ডালপালা পুকুরের এক অংশ প্রায় ঢেকে ফেলেছে। তিনি দৌড়ে মেয়েটার কাছে যান। এবার ভালো করে দেখেন, ছোট্ট মেয়েটার চোখে পানি। কি সুন্দর একটা মায়াবী চেহারা। মেয়েটার পরনে সুন্দর একটা জামা। মেয়েটার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা তার দিকে হাত বাড়িয়ে দেয়। তিনি তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। মেয়েটা তার দিকে হাত বাড়িয়ে দেয়। তিনি ঝুঁকে পড়েন মেয়েটার দিকে। একটা ঠান্ডা আলতো হাতের ছোঁয়া পড়ে তার গালে। সাথে সাথেই তাকিয়ে দেখেন সামনে কিছু নেই। তিনি একা দাঁড়িয়ে পুকুর পাড়ে। হঠাৎ চাঁদের আলোয় চোখে পড়ে সাদা জামা পরা সেই মেয়েটি উপর হয়ে ভেসে আছে পুকুরের পানিতে। মনে হচ্ছে অনেকক্ষণ আগে পানিতে পড়ে মারা গেছে মেয়েটি। এবার তিনি প্রচণ্ড ভয় পান। এই রাতে নিজের অবস্থান সম্পর্কে আবার একটা চিন্তা চলে আসে তার। পাড়ে থেকে উঠে সোজা বাড়ির দিকে দৌড় দেন তিনি। হঠাৎ মুখের সাথে কিছু একটা ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। ওপরে তাকাতেই তিনি যা দেখেন তা দেখে মনে হয় চূড়ান্ত ভয়টা তার জন্য এখনো বাকি ছিল। তিনি দেখেন সেই কাঁঠাল গাছের ডালের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে ট্রেনে দেখা সেই লোকটি, আবার যে তাকে গরুর গাড়িতে করে বাড়ি নিয়ে গিয়েছিল। লোকটার জিহ্বা বের হয়ে আছে। ঝুলতে থাকা লোকটার পায়ের সাথেই ধাক্কা খেয়ে পড়ে আছেন তিনি। তার ধাক্কা লাগার ফলে লোকের দেহটা তখনও গাছে দোল খাচ্ছে। আর কিছুই ভাবতে পারেননি তিনি, একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর যখন চোখ খুলে তাকালেন তখন চারপাশে দিনের আলো। অনেক লোক ঘিরে আছে তাকে। তার মা মাথার কাছে বসে কান্না করছেন। সে চোখ মেলতে একটা হুজুরের মতন লোক তাকে বললেন, তোমার কি হয়েছিল? কাল রাতে তুমি পুকুরের পাড়ে গিয়েছিলে কেন? আর এমন চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? তিনি সব ঘটনা খুলে বলেন। ঢাকায় দেখা সেই স্বপ্ন, ট্রেনের লোক হারিয়ে যাওয়া, রহস্যময় সেই গরুর গাড়ির চালক, তারপরে গত রাতের সেই পুরনো ঘটনা শুনে তার বাবা তাকে বলে, তোমাকে এই 21টা বছর কেন দূরে রেখেছিলাম জানো? এই ঘটনার জন্য। তুমি যে ছোট ফুটফুটে মেয়েটিকে দেখেছিলে সে তোমার বোন। আমাদের কোল জুড়ে এসেছিল সে। পাশের সেই পুকুরটা খনন করার কিছুদিন মাঝে এক অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করি আমি। স্বপ্নে একটা লোক এসে আমাকে বলে, চেয়ে দেখ তোর পুকুরের দিকে। আমি তাকাতেই দেখি একটা সোনার কলস পুকুরের মাঝে, তার চকচকে আভা যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে। একটা সাপ পেঁচিয়ে ধরে আছে সেই কলস। লোকটা আমাকে বলে, এই কলস তোর জন্য, তুই নে এটা। আমি কিছুই বলি না, ঘুম ভেঙে যায় একটু পর। এভাবে প্রায় প্রতি রাতেই এই স্বপ্ন দেখতে শুরু করি। সে বলে, এই কলসি তুই নে, তার বিনিময়ে তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে। আমি পরে এক লোকের সাথে দেখা করি যে এই সব সমস্যাগুলোর সমাধান করতে পারে। তোর বর্ণনা অনুযায়ী ট্রেনে আর গরুর গাড়ির চালকই সেই লোক। সেই আমার এই সমস্যার সমাধান করে দেন, বাড়ি বন্ধ করে দেন। সন্ধ্যার পরে আমার বাড়ির বাইরে যাওয়া একদম নিষেধ ছিল। কিন্তু এরপরে আমি স্বপ্ন দেখি, স্বপ্নে সেই কলসিওয়ালা লোকটি রাগান্বিতভাবে আমাকে বলছে, কাজটা তুই ভালো করলি না, তোকে এর জন্য সারা জীবন ভুগতে হবে। এর কিছুদিন পর একদিন ঘুম থেকে আমি তোর মা জেগে উঠে দেখি মেয়ে নেই আমাদের মাঝে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানিতে উপুর হয়ে ভাসতে দেখি আমরা। তার সাথে কি হয়েছিল আমরা কেউ জানি না। এর পরদিন কাঁঠাল গাছে সেই হুজুর টাইপ লোকটা যে আমাদের সাহায্য করেছিল তার ঝুলে থাকা দেহ দেখতে পাই আমরা। তাদের দুজনের সাথে কি হয়েছিল আজও আমাদের অজানা। সুমন অবাক হয়ে চেয়ে আছে বাবার দিকে। তার চোখের কোণে পানি জমেছে। পাশে থাকা হুজুর বললেন, আমার কথাতেই তোমার বাবা মা তোমাকে 21 বছর হলো এই বাড়িতে আসতে দেননি, বাইরে রেখেছেন। 21 বছর হয়ে গেলে এটা কেটে যাবে, কোনো ক্ষতি করতে পারবে না তোমার। তাই
তোমাকে কিছু জানানো হয়নি এতদিন, তোমাকে বাড়ির বাইরে রাখা হয়েছিল। সুমন তখন বলেন, তাহলে এতদিন পরে যদি কেটেই যায়, আমি আবার এসে সব দেখলাম কেন? হুজুর বললেন, তুমি অনেক চেয়েছিলে জানতে, তাই হয়তো তোমার সাথে এসব ঘটেছে, তোমাকে সব দেখানো হয়েছে। কিন্তু কে দেখালো বা কেন দেখালো তা আমি জানি না। তবে তোমার ভয় নেই, এটা তোমার আর কিছুই করতে পারবে না। তুমি ভয় পেয়েছো তাই আমি তোমাকে কিছু পানি পড়া দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ তোমার আর সমস্যা হবে না। এরপর থেকে আমার কোনো সমস্যা হয়নি, স্বপ্নও দেখিনি। ঘটনা শেষ হতেই চোখ মুছলেন তিনি, গালে কাঁপা কাঁপা হাত দিয়ে বললেন, এই গালে আমার বড় বোন তার স্নেহের হাত বুলিয়েছিল। চোখ আবার ভিজে উঠল তার। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি খুব চাই আবার যদি তাকে একটাবার স্বপ্নে দেখতাম। চারপাশ কিছুক্ষণ নীরব। শীতের রাত অনেক হয়েছে, ঠান্ডা আরও জেঁকে বসেছে। তিনি আবার উঠে আবার হেঁটে কুয়াশাচ্ছন্ন রাস্তায় মিলিয়ে গেলেন। আমি উঠে বাসার দিকে হাঁটা দিলাম উল্টো পথে, আর ভাবতে লাগলাম মানুষের জীবন কতই না বিচিত্র। পরিশেষে সবার ঈদ ভালো কাটুক। আমার জন্য দোয়া। ভেরি মাচ তানভীর তুষার, আই লাভ ইউর স্টোরি, আই লাভ দ্য ওয়ে ইউ রাইট ইউর স্টোরি। এবং আমি বিশ্বাস করি যে ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। অসম্ভব সুন্দর একজন স্টোরি টেলার তানভীর তুষার। আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জীবন ঈদের খুশিতে ভরে উঠুক এবং ঈদের যে খুশি, সেই খুশি প্রতিদিন ফিরে ফিরে আসুক আপনার জীবনে। অনেক ভালো থাকবেন, রেগুলারলি আমাদের ঘটনা পাঠাবেন, সেটাই আপনাদের প্রতি অনুরোধ। এবং আপনি খুব অ্যাক্টিভ একজন মেম্বার আমাদের, আপনি আমাদের সাথে এইভাবেই থাকুন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে ঘটনাটি শোনার জন্য। আমরা আপনাদের অনুরোধ করব যে ঈদ চলে যাচ্ছে, কিন্তু ঈদের পরে আরও এপিসোড রয়েছে, সেখানে ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন, সেখানেও ঘটনা পাঠান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me.